আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা ইন জেনারেল আমাদের জিওগ্রাফির সমস্ত টপিক পড়ার জন্য এই বিষয়টা সম্বন্ধে জানাটা খুব জরুরি। কারণ আমরা 2030 সালের মধ্যে কিছু লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চাই। তো সেই লক্ষ্যমাত্রার গুলো কি কি সেইটা না জানলে আমাদের এই যে বিষয়টা জিওগ্রাফি সাবজেক্টে আমরা কোন দিকে যেতে চলেছি, কি কারণে আমরা কি করব, এইগুলো সম্বন্ধে আমাদের একটু মানে স্বচ্ছ ধারণা তৈরি করবার জন্য আমরা আজকে একটা টপিক বেছে নিয়েছি, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই শব্দটার সাথে ভূগোলের ছাত্রছাত্রীরা কম বেশি সবাই পরিচিত। আজকের ডেটে দাঁড়িয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সবথেকে ব্যাপকভাবে আলোচিত একটা বিষয় এবং সমস্ত বিষয়ের সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু সংশ্লিষ্ট। তো আজকে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে গোল রয়েছে, সেই 17টা গোল কীভাবে সহজে আমরা সেইটা নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করব। মেনলি তাই সেটা নিয়ে আলোচনা করব যে এই 17টা গোল কীভাবে সহজে আমরা মনে রাখতে পারি, যাতে পরীক্ষায় যখন আমরা পড়বে বা কোনো ইন্টারভিউ বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যদি আমরা এটা ফেস করি, তখন আমরা যাতে সহজে এটা মনে করে ফেলতে পারি তার কিছু সহজ পদ্ধতি আমি বলবো। তবে ইন জেনারেল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধে তোদের সবাইয়েরই ধারণা রয়েছে, একটু জাস্ট হাইলাইট করতে করতে যাব, গিয়ে লাস্ট 17টা গোল সম্বন্ধে আমরা বলবো। তো ফার্স্ট অফ অল তোরা দেখতেই পাচ্ছিস আমাদের পাওয়ার পয়েন্টে আজকের টপিক সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে বাংলায় যেটাকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন, অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে বলতে হয় যে নাতি নাতনিদের কথা চিন্তা করে, যে আজকের দিনে যারা মানে হবু দাদু মানে আমরা যদি আমাদের ভোগটাকে একটু কন্ট্রোল করে ফেলতে পারি এবং আমরা যদি নিয়ন্ত্রিত এবং একটু পরিমাণ যতটুকু দরকার ততটুকু ভোগ করি, তাহলে আগামী জেনারেশান কিন্তু একটু ভালো থাকবে। তো ওদের ভালো থাকা, ওদের রিসোর্সের সাপ্লাইটাকে সুনিশ্চিত রাখার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যদি ভোগটাকে একটু কন্ট্রোল করি, সেই কন্ট্রোল ভোগ বা কন্ট্রোল ডেভেলপমেন্ট বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যে ডেভেলপমেন্ট, যেটাতে পরিবেশের কম ক্ষতি হবে, পরিবেশের আরও 5টা জীবজন্তু ভালোভাবে থাকবে, সেই যে উন্নয়ন, সেই উন্নয়নটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দেখ, আজকে আমরা যে উন্নয়নের কথা করছি, এই উন্নয়ন কিন্তু আমরা ভীষণ রকমভাবে সেলফ সেন্ট্রিক ডেভেলপমেন্ট করি। আমরা শুধু আমাদের নিজেদের কথা ভাবি। আমাদের প্রত্যেকের বাড়িতেই ইলেকট্রিকের বাতি রয়েছে, পাখা রয়েছে, এসি রয়েছে। এবার স্কুল কলেজে আমরা যে যাই, আমাদেরও প্রচুর পরিমাণে পাখা রুমে চলতে থাকে। হয়তো 2জন কি 3জন রয়েছে, অথচ রুমে 5খানা কি 7খানা পাখা কি 10খানা পাখা চলছে। কোনো প্রয়োজন নেই। ইলেকট্রিক বিল বলবি যে আমরা তো কলেজে ইলেকট্রিকের বিল দিচ্ছি, তাহলে আমরা পাখাটা চালিয়ে রাখবো না কেন? কিন্তু বিল দেওয়াটা ফ্যাক্টর নয়। আজকে আমরা যদি এইভাবে রিসোর্সের অপচয় করতে থাকি, একটা সময় আসবে যখন ওই পাখাটা থাকবে কিন্তু হাঁ করে আমাকে পাখার দিকে তাকিয়ে বসে থাকতে হবে, পাখা আর ঘুরবে না। কেন ঘুরবে না? না, বিদ্যুৎ নেই। কয়লা শেষ হয়ে গেলে তোরা আর বিদ্যুৎ পাবি না। বিকল্প যদি কোনো বিদ্যুতের আমরা ব্যবস্থা না করতে পারি, তাহলে আমরা আর কোনো দিনই ওই পাখা হাঁ করে তাকিয়েই থাকবো, আর গরমে বসে ঘামতে ঘামতে ভাববো একটা সময় আমরা কিভাবে আমাদের এই সম্পদটাকে অপচয় করেছি। তাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন আপনাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ উন্নয়ন হোক, উন্নয়ন করতে হবে, প্রয়োজনে আমাদেরকে তো ভালো থাকা আমাদের প্রত্যেকের অধিকার, কিন্তু সেই উন্নয়ন যেন কখনো কোনোভাবেই ভবিষ্যৎকে খারাপ করে না ফেলে। ভবিষ্যতের যাতে সম্পদের যোগান সুনিশ্চিত থাকে, ভবিষ্যৎ যাতে সুন্দর থাকে, সেই কথা মাথায় রেখে যে উন্নয়ন, সেই উন্নয়নকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইবার আমরা আমাদের নেক্সট যে স্লাইডটা শিফট করছে না কেন রে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, এটা সম্বন্ধে আমরা এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, এইগুলো
খুব ডিটেলসের এগুলো ঢুকবো না, কারণ আজকে আমাদের টপিকটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টা গোল সহজে মনে রাখার পদ্ধতি নিয়ে। আজকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিশদ ইতিহাস ভূগোলে যাব না, ঠিক আছে? তো আমরা যেটা এখানে আমরা জেনেছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই কথাটা মেনলি ওই ব্রুনল্যান্ড কমিশনে প্রথম এই ব্যাপারটা নিয়ে আলোকপাত হয়েছিল। তবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট অনেক পুরনো কনসেপ্ট। এইটা অ্যাকচুয়ালি যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেন করব, এটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবি যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে কি, ক্লাইমেট চেঞ্জ একটা অন্যতম প্রধান কারণ। যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সমুদ্র জলতল যেভাবে মানে বাড়ছে, সেই জায়গা থেকে আমাদেরকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে আমাদেরকে এমন ডেভেলপমেন্ট করতে হবে যেটা ক্লাইমেটের জন্য ক্ষতিকারক না হয়। তাই ক্লাইমেট চেঞ্জ রুখতে আমাদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে রিসোর্স যাতে আমাদের সিকিওর থাকে। হ্যাঁ, মানে জনসংখ্যা আর 40 বছর পরে মানে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, আজকের ডেটে যা জনসংখ্যা রয়েছে সেটার থেকে একটা মারাত্মক জায়গায় পৌঁছে যাবে। এবং সেইখানে বলছে যে আমাদেরকে কিন্তু একটা বিরাট পরিমাণে এগ্রিকালচারে জাম্প মারতে হবে, না হলে আমরা সবাইকে খাওয়া দিতে পারবো না। আর সেটা পসিবল একমাত্র সাস্টেনেবিলিটির দিকে আমরা যদি লক্ষ্য রাখি তবেই। এবং আমাদের জলের সংকট একটা মারাত্মক পর্যায়ে এসে দাঁড়িয়েছে 25 সালে। আগামী দিনে সেই সংকটটা আরও বাড়বে। সুতরাং বিভিন্ন রিসোর্স জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে যাচ্ছে। কয়লা বল, খনিজ তেল বল, খাদ্যশস্য বল, জল বল, সমস্ত রিসোর্স কমে যাচ্ছে। তাই এই সমস্ত রিসোর্সগুলো যাতে আগামী দিনে সুনিশ্চিত যোগান অব্যাহত থাকে, আগামী দিনে যাতে যে প্রজন্ম আসছে তারা যাতে সমস্ত রিসোর্সটা পায়, তার জন্য আমাদেরকে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগোতে হবে। তাছাড়া কি, ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্স, এটাকে যদি আমাদেরকে না কমাতে পারি, অর্থাৎ সম্পদের যথেচ্ছ ব্যবহার, যেটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমার প্রচুর পয়সা আছে, আমি প্রচুর পরিমাণে সম্পদের অপচয় করতেই পারি, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো এই ট্রেন্ডটাকে বন্ধ করতে হবে। আজকে তোরা যদি বিদেশে যে সমস্ত আমেরিকা বা কানাডা এই সমস্ত বা ইউরোপের যে উন্নত দেশগুলোর কথা যদি দেখিস, তারা প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে, প্রত্যেকে এক একটা করে নিজেদের পার্সোনাল গাড়িতে ঘুরে বেড়ায়। তার মানে কি, এরা প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্সের কিন্তু মিসইউজ করছে। এই মিসইউজটা, টাকা আছে বলেই তুমি ন্যাচারাল রিসোর্সের ওভার এক্সপ্লয়টেশন করতে পারো না, তাই আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। তাই এই ভাবনা চিন্তা করবার জন্য আমাদেরকে কিন্তু যে বিষয়টার দিকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে এমন একটা ডেভেলপমেন্ট হবে যে ডেভেলপমেন্টে দুটো পিলার থাকবে না, 3টে পিলার থাকবে। আমরা জানি কি, যে কোনো ডেভেলপমেন্টে একটা ইকোনমি থাকে, একটা সোসাইটি থাকে, এই দুটো পিলারের ওপরে দাঁড়িয়ে ডেভেলপমেন্টটা হয়। কিন্তু আমাদের এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা হবে কিন্তু 3টে পিলারের উপরে ভিত্তি করে। অর্থাৎ তোমার ইকোনমিক বেস রয়েছে, দ্যাটস ফাইন। তোমার সোশ্যাল বেস রয়েছে, অর্থাৎ জনগণ রয়েছে, তোমার খুব কাজের মানুষ রয়েছে, এবং তোমার দেশে প্রচুর সম্পদ রয়েছে। অর্থাৎ তুমি সম্পদ রয়েছে বলে, মানুষ উন্নত বলে তুমি উন্নয়ন করছো, দ্যাটস ফাইন। কিন্তু এরকম করতে করতে একটা সময় আসবে যখন তোমার রিসোর্স বেস শেষ হয়ে যাবে, তোমার রিসোর্স বেসের ওপরে চাপ পড়বে, তোমার রিসোর্স বেস পরিবেশের ক্ষতি করবে। তখন দরকার তোমার পরিবেশের প্রতি বন্ধুত্ব। যেমন দেখ, আজকে আমি যদি বলি যে আমাদের দেশে তো প্রচুর কয়লা রয়েছে, আমি জনসংখ্যাও রয়েছে যারা টেকনোলজি দিয়ে কয়লাটাকে মাটি থেকে তুলতে জানে, কয়লা উত্তোলন করা শুরু করলাম। এবার কয়লা উত্তোলন করতে 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 একটা সময় প্রচুর পরিমাণে কয়লা উত্তোলিত হবে এবং সেইগুলো পুড়ে ছাই উৎপন্ন হবে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়াবে এবং প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়াবে, গ্লোবাল ওয়ার্মিং হবে। এবং এই যে কয়লাটা পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আগামী প্রজন্ম হয়তো আর বিদ্যুৎ পাবে না। এই রকম করে করে একটা সময় আসবে যখন কি হবে না, যখন আমাদের এই ডেভেলপমেন্টটা পরিবেশের ক্ষতি করে ফেলবে।
তাই জন্য এনভায়রনমেন্টাল বা এনভায়রনমেন্টকে মাঝখানে ঢোকাতেই হবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা এমন কোনো উন্নয়ন করব না যে উন্নয়নটা প্রকৃতি বা পরিবেশের ক্ষতি করবে, হয়েছে? তাহলে আমরা এমন কিছু উন্নয়ন করব না যে উন্নয়নটা প্রকৃতি বা পরিবেশের ক্ষতি করবে, এমন কোনো উন্নয়ন আমরা করব না। ক্লিয়ার তো? আচ্ছা, এইবার তাহলে তোরা এই ছবিটাতে দেখতে পাচ্ছিস যে ডেভেলপমেন্টের তিনটে পিলার। হ্যাঁ, একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে সোশ্যাল, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল। অর্থাৎ ইকোনমি আর সোশ্যাল এই দুটো যখন ডিসব্যালেন্সড হয়ে যায় তখন এনভায়রনমেন্টাল চিন্তাভাবনা এই ছাদটাকে, ডেভেলপমেন্টের এই ঘরটাকে সুস্থায়ী রাখে। দেখ, যদি জনসংখ্যা বাড়ে কী হবে? জনসংখ্যা সোশ্যালদের দিকটা বাড়িয়ে দেয়, ওই পিলারটা যদি উঁচু হয়ে যায়, আর ইকোনমিটা তাহলে নিচু হয়ে যাবে, তাহলে ছাদটা কি ডিসব্যালেন্সড হয়ে যাবে। তাহলে মাঝখানে তুই যদি একটা ঠেলা দিয়ে রাখিস তাহলে কিন্তু ছাদটা সুন্দর থাকবে। ওকে, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এরপরে দেখ, আমরা যদি এই সাস্টেনেবিলিটির কথা বলি, সাস্টেনেবিলিটির কথা, তাহলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি এবং ইকোনমিক সাস্টেনেবিলিটি কিন্তু এই যে এটা দেখলি এটাতে কিন্তু বজায় থাকছে। এই তিনটে সাস্টেনেবিলিটির কথাই বজায় থাকবে। এইবার আমরা আসি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। শুরু হয়েছিল 1962 সালে একটা বিখ্যাত বই সাইলেন্ট স্প্রিং যখন পাবলিশড হয়েছিল। ঠিক যেমনভাবে হ্যারি পটার বিখ্যাত বই মারাত্মকভাবে বিক্রি হয়েছিল, ঠিক সেই সময় 1962 সালে রিচেল কারসনের লেখা সাইলেন্ট স্প্রিং এই বইটা মারাত্মক রকমের বিখ্যাত হয়েছিল। বিশ্বে প্রচুর পরিমাণে এই বইটা সেল হয়েছিল। এবার তো প্রশ্ন আসতে পারে এই বইটা কী ছিল যে এত সেল হয়েছিল। এই বইটা অ্যাকচুয়ালি ওই যে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো ছিল না, কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো ইউএসএতে যেগুলো ছিল, সেগুলোর যে রাসায়নিক সার কীটনাশক তৈরি করতো, সেই কীটনাশক রাসায়নিক সার যে মাঠে দেওয়া হতো সেটা কিভাবে পাখি এবং পতঙ্গদের ক্ষতি করতো সেইটার ওপরে উনি একটা এই বইটায় কিন্তু লিখে গেছিলেন। তো ওই বইটা মারাত্মকভাবে প্রভাব ফেলেছিল 1962 সালের কারসনের লেখা ওই বই, এবং ওই বইটা এতটাই প্রভাব ফেলেছিল যে ওই বই লেখা 4 বছরের মাথায় ওনাকে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল, এই রহস্য আজও পর্যন্ত উন্মোচিত হয়নি। কিন্তু ওই বইটার ব্যাপক বিক্রি হয়ে যাওয়াটা এবং ব্যাপকভাবে মানুষের ওই বইটা পড়া মানুষকে অনেক সচেতন করেছিল। মানুষ বুঝতে পেরেছিল যে আমাদের শুধু উন্নয়ন করলেই হবে না, উন্নয়ন করতে করতে আমরা প্রকৃতির যে কি ক্ষতি করে ফেলছি সেই ক্ষতির দিকটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা যা উন্নয়ন করছি তা কিন্তু প্রকৃতির ওপর দাঁড়িয়েই করছি। আমরা এই প্রকৃতির রিসোর্স বেসটাকে ইউজ করেই কিন্তু উন্নয়ন করছি। তাই আমাদের এমন কিছু উন্নয়নের কাজ করলে হবে না যাতে প্রকৃতির ক্ষতি হয়ে যায়। তাই সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই যে প্রাথমিক ধারণা এই রিচেল কারসনের লেখা বইয়ের মধ্যে কিন্তু ভাবিয়েছিল। তারপর যে বইটা পৃথিবীর মানুষের মধ্যে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছিল, তোরা দেখতে পাচ্ছিস, বইটার নাম হচ্ছে দ্য পপুলেশন বোম। পপুলেশন বোম এই বইটা লিখেছিলেন ডক্টর পাল আর এচলার। পাল আর এচলার ছিলেন একজন জনসংখ্যাবিদ। তিনি পপুলেশন বম এই বইটা লিখে মানুষকে ভাবিয়ে দিয়েছিলেন যে যেভাবে জনসংখ্যা বাড়ছে আগামী দিনে খাদ্যের অভাব, মহামারী, দুর্ভিক্ষ সহ একাধিক পরিবেশগত সমস্যা কিন্তু আসন্ন। তাই সময় থাকতে কন্ট্রোল হও, সময় থাকতে ডেভেলপমেন্ট এমন করো যাতে প্রকৃতি ও পরিবেশের কোনো ক্ষতি না হয়। অর্থাৎ এই বইটাও কিন্তু মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছিল। এই দুটো বইয়ের এতটাই মানে পৃথিবীতে মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে ভাবিয়েছিল যে এই রকমই কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা একটা জায়গাতে বসে
তারা কি করলো না, তারা বসে একটা অ্যাসোসিয়েশন বা একটা একটা অর্গানাইজেশনের মতন তৈরি করলো, যার নাম দিল ক্লাব অফ রোম। ক্লাব অফ রোম মানে, ক্লাব মানে বুঝতেই পারছিস একটা ক্লাবই ধরে নে, হ্যাঁ, যেমন আমাদের ক্লাব হয় ওরকম ক্লাব অফ রোম। কিন্তু এই ক্লাবটায় থাকতো, যারা আসতো তারা খুব ইন্টেলেকচুয়াল মানুষজন, যারা প্রকৃতি নিয়ে ভাবে, পরিবেশ নিয়ে ভাবে, উন্নয়ন নিয়ে ভাবে। এই ক্লাব অফ রোম 1972 সালে একটা 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 রিপোর্ট প্রকাশ করলো, যেটার নাম হচ্ছে লিমিটস টু গ্রোথ। লিমিটস টু গ্রোথ, লিমিটস টু গ্রোথ। এই রিপোর্টের মেন ছিলেন মেডোস। হ্যাঁ, তো এই লিমিটস টু গ্রোথে ক্লাব অফ রোমের যে রিপোর্ট, তাতে দেখানো হলো যে আমরা যে খনিজ সম্পদগুলো ব্যবহার করি, অর্থাৎ কয়লা, খনিজ তেল সহ একাধিক যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদগুলোর ব্যবহার যদি আজকে যেটা হচ্ছে সেই পরিমাণটাই অব্যাহত থাকে, তাহলে কিন্তু আগামী কতদিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে তার একটা প্রেডিকশান কিন্তু এই লিমিটস টু গ্রোথে ক্লাব অফ রোমের এটাতে প্রকাশিত হয়। এবং এইটাও কিন্তু ভাবিয়ে দিয়েছিল যে এই রকম যদি পরিস্থিতি হয় আগামী দিনে, যদি পৃথিবী পেট্রোল শূন্য, তেল শূন্য হয়ে যায়, কয়লা শূন্য হয়ে যায়, হ্যাঁ, তাহলে আগামী দিনটা আমাদের চলবে কিভাবে, এটা নিয়ে কিন্তু মানুষ ভাবতে শুরু করেছিল এই ক্লাব অফ রোমের রিপোর্টের পড়ার পর থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাব অফ রোমের লোগো। ক্লাব অফ রোমে এই বিভিন্ন রকমের পরিবেশগত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো, এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ওদের একটা কাজ হচ্ছে লিমিটস টু গ্রোথ। ঠিক আছে, এরপর স্টকহোমে একটা বসুন্ধরা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হলো। সেখানে এই ভাবনা চিন্তা যা যা এতদিন ধরে মানুষজন করছিল, সেই ভাবনা চিন্তাগুলোর ওপরে পরিবেশকে বাঁচিয়ে কিভাবে উন্নয়ন করা যাবে তার ওপরে একটা চিন্তা ভাবনা করা শুরু হলো, এবং কিছু নীতি নির্ধারণ করা শুরু হলো এই স্টকহোম সম্মেলনে। 1972 সালের এই অ্যাকশন প্ল্যান কিছু নেওয়া হয়েছিল, কিছু এনভায়রনমেন্টাল পলিসিস নেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপর বিভিন্ন সময়ে 80-র দশকে, 80 সালে কিছু কাজ হয়েছে, 82-তে কিছু কাজ হয়েছে, তোরা দেখতে পাচ্ছিস। এগুলোকে একটু পড়ে নিবি, জাস্ট এগুলোকে নিয়ে আমি আর হাইলাইট করছি না। হ্যাঁ, এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে পরিবেশমূলক বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেন যা মানে যা যা চিন্তা ভাবনা, সেগুলোর উপরে যা যা কাজ হয়েছিল সেইগুলোকে নিয়ে এগুলোকে একটু হাইলাইট করা হয়েছে। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1987-এ ব্রুনল্যান্ডের যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেই ব্রুনল্যান্ড রিপোর্টের মানে যেটা নাম ছিল আওয়ার কমন ফিউচার। আওয়ার কমন ফিউচার নামে যে বইটা ব্রুনল্যান্ড কমিশনে মিস ব্রুনল্যান্ড দিয়েছিলেন, সেই ব্রুনল্যান্ড রিপোর্টে আওয়ার কমন ফিউচারে তিনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন। ঠিক আছে, ব্রুনল্যান্ড কে ছিলেন? ব্রুনল্যান্ড ছিলেন ব্রুনল্যান্ড ছিলেন হচ্ছে নরওয়ের প্রাইম মিনিস্টার সেই সময়ে, এবং তিনি এই ব্রুনল্যান্ড কমিশনের যে রিপোর্টটা দিয়েছিলেন, সেই রিপোর্টে তিনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা প্রথম ব্যবহার করেন। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটাই একদম অ্যাজ ইট ইজ, এই কথাটাই প্রথম ব্যবহৃত হয়েছিল কত সালে? হ্যাঁ, 1987 সালে। হ্যাঁ, 1987। কি করে 1987? 1987 সালে ব্রুনল্যান্ডের রিপোর্টে, তাই তো? বইটার নাম কি ছিল? 1987 সালে বইটার নাম ছিল ব্রুনল্যান্ড রিপোর্ট। রিপোর্টটার একটা তো টাইটেল ছিল, হেডিং ছিল, তার নামটা কি ছিল? আওয়ার কমন ফিউচার। এবং আওয়ার কমন ফিউচার, ব্রুনল্যান্ড কে ছিলেন? নরওয়ের প্রাইম মিনিস্টার। নরওয়ের প্রাইম মিনিস্টার ব্রুনল্যান্ড। তার রিপোর্টের নাম ব্রুনল্যান্ড আওয়ার কমন ফিউচার, বা যেটা ব্রুনল্যান্ড রিপোর্ট নামেও পরিচিত। সেই রিপোর্টে তিনি প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা প্রথম বলেছিলেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই টার্মটা তাহলে ব্রুনল্যান্ড কমিশনের যে রিপোর্ট তাতে প্রথম প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার তো?
ওকে এরপর এলো আচ্ছা বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনিরোতে, ব্রাজিলে। তোরা জানিস এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সম্মেলন, যেখানে এই ব্রুনল্যান্ড কমিশনের 87 সালের যে রিপোর্ট, সেই রিপোর্টের ওপরে ভিত্তি করে কি কি করতে হবে, কি কি করা উচিত, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে সেটার জন্যে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, রিসোর্সটাকে সাস্টেনেবলি ইউজ করবার জন্য আমাদেরকে কি কি করতে হবে, তার জন্য এই কমিশনে কিন্তু বিশদে আলোচনা হয়। এবং সেই কমিশনে এজেন্ডা 21 অর্থাৎ এইটা প্রথম প্রকাশ করা হয়। এজেন্ডা 21 এটা নেওয়া হয়, অর্থাৎ এজেন্ডা 21 মানে আমাদের এই এজেন্ডা রয়েছে, 21টা এজেন্ডার কথা বলা হয়েছে, সেগুলোকে ফুলফিল করতে হবে বা যেভাবেই হোক। তো সেই এজেন্ডা 21 তাহলে নেওয়া হয়েছিল কোনখানে? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হওয়া বসুন্ধরা সম্মেলনে, যেটা রিও সম্মেলন নামেও পরিচিত। 1992 সালে এই সম্মেলনটা হয়েছিল। খুব মাইলস্টোনগুলো মনে রাখতে পারবি? মাইলস্টোনগুলো কি কি বললাম? মাইলস্টোনগুলো কি কি বললাম তাহলে প্রথম থেকে বলি একবার। ফার্স্ট 1962 সালে 62 রিচেল কারসনের সাইলেন্ট স্প্রিং। তারপরে 68 সালে এচলারের পপুলেশন বোম বইটা প্রকাশিত হলো। এই দুটো বই, হ্যাঁ, এই দুটো বই ভাবিয়ে দিল পৃথিবীর মানুষকে। নেক্সট কি হলো? নেক্সট হচ্ছে ক্লাব অফ রোম। ক্লাব অফ রোমে 72 সাল 1972-তে ক্লাব অফ রোম কি প্রকাশ করলো? লিমিটস টু গ্রোথ প্রকাশ করলো, তাই তো? ক্লাব অফ রোম তো 68 সালেই তৈরি হয়েছিল, ঠিক আছে? তারপরে তারা লিমিটস টু গ্রোথ প্রকাশ করলো 72 সালে। তারপরে 72 সালে লিমিটস টু গ্রোথ প্রকাশিত হবার পর স্টকহোম সম্মেলন হলো 1972-এ। ওই লিমিটস টু গ্রোথের ওই যে মানে যেগুলো বলা ছিল সেগুলো নিয়ে আলোচনা হলো, কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে পরিবেশের বাঁচিয়ে বা পরিবেশকে সুস্থায়ী রেখে। কিন্তু সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই টার্মটা কিন্তু কোথাও এখনও পর্যন্ত ইউজ হয়নি। এই টার্মটা প্রথম ইউজ হলো 1987-এ ব্রুনল্যান্ড কমিশনের রিপোর্ট বা ব্রুনল্যান্ড রিপোর্টে, যেটার নাম ছিল আওয়ার কমন ফিউচার, তাই তো? আওয়ার কমন ফিউচার ব্রুনল্যান্ডের রিপোর্টে। ব্রুনল্যান্ড ছিলেন নরওয়ের প্রেসিডেন্ট, মানে প্রাইম মিনিস্টার। তার রিপোর্টে আওয়ার কমন ফিউচারে তিনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা প্রথম বললেন। 87 সালে এই ব্রুনল্যান্ড রিপোর্টেরকে মাথায় রেখে বা এইটাকেই মেন ভেবে, মানে মেন একটা করে 92 সালের রিও ডি জেনিরো শহরে যে বসুন্ধরা সম্মেলন হলো, সেই বসুন্ধরা সম্মেলনে কিছু আমরা পদক্ষেপের নেওয়ার কথা চিন্তাভাবনা করলাম। আমরা নিলাম এজেন্ডা 21, আমরা 21খানা এজেন্ডা নিলাম যে আমাদেরকে কী কী করতে হবে, ঠিক আছে? এবং এই যে বসুন্ধরা সম্মেলন একটা সবথেকে প্রথম বিরাট বড় সাকসেসফুল সম্মেলন, কারণ ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আর্থ সামিট 1992 বা রিও সম্মেলন নামে পরিচিত, এখানে বিশ্বের 179টা দেশ পার্টিসিপেট করেছিল এবং 80টা টপ মোস্ট ওয়ার্ল্ডের লিডাররা, মানে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের মতন লিডাররা, 80টা বড় বড় লিডাররা এখানে পার্টিসিপেট করেছিল। এবং প্রচুর গ্লোবাল এনজিও যারা পরিবেশ নিয়ে কাজ করে, এরকম প্রচুর গ্লোবাল এনজিও এখানে পার্টিসিপেট করেছিল এই বসুন্ধরা সম্মেলনে। এটা একটা বিরাট মেগা ইভেন্ট ছিল। এই পরিবেশ নিয়ে ভাবনা চিন্তার একটা সবথেকে বড় সম্মেলন প্রথম বলা যেতে পারে রিও সম্মেলন। রিও সম্মেলনে এজেন্ডা 21 নিয়ে নেওয়া হয়েছিল। এই এজেন্ডা 21-এর মেন লক্ষ্য ছিল আমরা রোগমুক্ত পৃথিবী তৈরি করব, কমব্যাট ডিজিজ, রোগমুক্ত পৃথিবী তৈরি করব। আমরা দারিদ্র্যমুক্ত পৃথিবী তৈরি করব, ইরাডিকেট পভার্টি, দারিদ্র্যমুক্ত পৃথিবী হবে। আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন প্রতিহত করব, কমব্যাট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? আমরা পরিবেশকে তার অবনমন দূষণের হাত থেকে মুক্ত করব, পরিবেশ দূষণ আমরা হতে দেব না। আমরা যে উন্নয়ন করব সেই উন্নয়ন হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ
এই সময় সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আমরা কি এবং কিভাবে সেটা অ্যাচিভ করা যাবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি একরকম জিনিস, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট পাওয়ার জন্য আমরা কি করব, সেই পদ বা পদক্ষেপগুলো কি হবে, সেগুলো কিন্তু এজেন্ডা 21-এ নির্ধারিত করে দেওয়া হয়েছিল। এবং এই সব কিছু করতে গেলে আমাদের দরকার সবাই মিলে এক হয়ে কাজ করা, বসুধৈব কুটুম্বকম, এই আদর্শে আমাদেরকে এগোতে হবে। অর্থাৎ আমাদের কোনো দেশ শত্রু দেশ মিত্র দেশের ব্যাপার নয়, সবাই আমরা মিত্র, সবাই আমরা এই পৃথিবীর সন্তান, এই পৃথিবীটা আমাদের মা, আর এই মা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাই আমাদের প্রত্যেককে ধনী দরিদ্র, বড় দেশ ছোট দেশ, উন্নত দেশ অনুন্নত দেশ নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং আমাদেরকে এই একটা জায়গায় পৌঁছাতে হবে। তাহলে এভরি লোকাল গভর্নমেন্ট সেট আপ লোকাল এজেন্ডা 21, অর্থাৎ এখানে প্রত্যেকটা দেশের রাষ্ট্রীয়ভাবে তো হবেই, একেবারে গ্রাসরুট লেভেলে পঞ্চায়েত পর্যন্ত যে লেভেলগুলো রয়েছে, একদম যেগুলো জনগণের খুব কাছাকাছি যে স্তর, সেই স্তরেও এরা লোকাল এজেন্ডা 21 নেবে। অর্থাৎ লোকালভাবে আমরা কি করব এই এজেন্ডা 21-কে আমরা অ্যাচিভ করবার জন্য, সেগুলো কিন্তু স্থির করা হয়েছিল। ওকে, এরপরে এলো একটা ক্লাইমেট চেঞ্জের ওপরে একটা প্রোটোকল এসেছিল, একটা সম্মেলন হয়েছিল 1997 সালে, যেটার নাম ছিল কিয়োটো প্রোটোকল। তারপর আমরা 1992-এর 10 বছর পর রিও+10 আমরা দেখতে পেলাম। জোহান্সবার্গে এই সম্মেলনটা হলো রিও+10। প্রথম সম্মেলনটা 92 সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি জেনিরোতে এতে। তারপরের সম্মেলনটা হলো জোহান্সবার্গে যে সম্মেলনটা, সেটা হচ্ছে রিও+10। এই সম্মেলনে যেটা নেওয়া হলো সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নেওয়া হলো। অর্থাৎ এজেন্ডা 21 নেওয়া হয়েছিল 92-এর বসুন্ধরা সম্মেলনে। তারপর যেটা নেওয়া হলো সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 সাল থেকে 2015, এই টাইমটা বেঁধে দেওয়া হলো। এই টাইমের মধ্যে আমরা 8খানা লক্ষ্য বা 8খানা এজেন্ডা বা 8খানা আমরা ব্যাপারকে মাথায় রাখবো বা অ্যাচিভ করব 2015 সালের মধ্যে। এটাই হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই 8খানা আমরা লক্ষ্যে পৌঁছাবো কত সালের মধ্যে? 2015 সালের মধ্যে। টার্গেট হচ্ছে 2015। 92 সালে যেটা টার্গেট নেওয়া হয়েছিল সেটার এন্ডিং হয়ে গেছিলো 2000 থেকে 2002, ওই টাইমটার মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোল ড্রাফটিং হয়েছিল এবং মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোল রিও+10 সামিটে আমরা আরও ব্যাপকভাবে দেখি এবং সেখানে টার্গেট দিয়ে দেওয়া হয় 2015 সালের মধ্যে তোমাদেরকে বাবা এই 8খানা গোল দেখতে পাচ্ছিস, 8খানা গোল 1 2 3 4 দেখতে পাচ্ছিস, এ দেখ 1 2 3 4 5 6 7 8, এই 8খানা গোল কি এখন আমি আর ডিসকাস করব না, কারণ এই 8খানা গোলকে বাড়িয়ে 17খানা হয়ে গেছে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল। এই 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা যখন ডিসকাস করব, তার মধ্যে 8খানা মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোলের গোলও ছিল, সেগুলোকেই মডারেট করা হয়েছে এবং আরও কয়েকটা বাড়িয়ে 17খানা লক্ষ্য স্থির করা হয়েছে, যে লক্ষ্যগুলো আমাদেরকে 2030 সালের মধ্যে অ্যাচিভ করতে হবে। তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোল 2015 সালের মধ্যে অ্যাচিভ করার ছিল। 2015 সালে যতটা অ্যাচিভ করতে পেরেছি, যেটা পারেনি তারপরেরটা অ্যাচিভ করবার জন্য তৈরি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015 সালের যে সামিট হয়েছিল, বসুন্ধরা সম্মেলনে হয়েছিল, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল সেই সামিটে নেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলগুলো তো থাকবেই, তা বাদ দিয়েও আরও কিছু গোল নিয়ে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল 17টা 2030 সালের মধ্যে অ্যাচিভ করব। তাহলে লাস্ট জার্নিটা কীভাবে হলো বললাম।
87 সালে ব্রুন্ডল্যান্ড কমিশন, তারপরে 87 পরে 87 কমিশনের রিপোর্টের ভিত্তিতে 92-এ রিও সম্মেলনে নেওয়া হলো কি এজেন্ডা 21। রিও সম্মেলনে 10 বছর পরে হলো রিও+10 জোহান্সবার্গে নেওয়া হলো কি গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে 2015 সালে যে বসুন্ধরা সম্মেলন হলো তাতে নেওয়া হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা নিলাম কখন না 2015 সালের যে আমরা নিয়েছিলাম সেই যে বসুন্ধরা সম্মেলন, হ্যাঁ, সেই সম্মেলনে নেওয়া হয়েছিল। এখানে অল 191 ইউনাইটেড নেশন মেম্বার স্টেট এই সম্মেলনে পার্টিসিপেট করেছিল। 191টা দেশই এই সম্মেলনে 2015 সালের বসুন্ধরা সম্মেলনে পার্টিসিপেট করেছিল। এবং এটা আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটাকেই এক্সটেন্ড করে আরও কিছু গোলকে ইনক্লুড করে আমরা 2030 সালের মধ্যে কি জায়গায় পৌঁছাবো সেইগুলোতে এসেছিলাম। এর মেন যে কি পয়েন্টগুলো ছিল সেগুলো কি ছিল, সেগুলোর মধ্যে ছিল আমরা দারিদ্র হাটিয়ে দেব, আমরা সবার জন্য শিক্ষা আনবো, আমরা জেন্ডার ইকুয়ালিটি আনবো, আমরা শিশু মৃত্যু কমিয়ে দেব, আমরা মাতৃত্বের যে স্বাস্থ্য, মায়েদের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যের উন্নতি ঘটাবো, আমরা HIV AIDS মুক্ত, ম্যালেরিয়া মুক্ত পৃথিবী গড়ে তুলব, এবং আমরা এনভায়রনমেন্টকে আরও বেশি সাস্টেনেবল করে তুলব, ডেভেলপমেন্টকে আরও বেশি সাস্টেনেবল করে তুলব। এইগুলো ছিল মূল মন্ত্র বা মূল নীতি। এই নীতির ওপরে দাঁড়িয়ে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল নেওয়া হয়েছিল, যেখানে 17টা গোলের কথা বলা হয়েছিল এবং 169টা টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল। গোল বা লক্ষ্য, 17টা জায়গায় আমাকে পৌঁছাতে হবে, এবং পৌঁছানোর জন্য 17টা লক্ষ্যে পৌঁছানোর জন্য তো আমাকে টার্গেট দিতে হবে। সেই টার্গেটগুলো কটা ছিল না 169টা টার্গেট ছিল। ঠিক আছে, 169টা টার্গেট ছিল। এইবার এই 169টা টার্গেট আমাদেরকে পৌঁছাতে হবে কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। এটাই ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের মেন বিষয়। এখানে 17খানা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের তোরা ছবি দেখতে পাচ্ছিস। আমি এই ক্লাসটা আপাতত এখানে শেষ করছি। এরপরে আমি আর 5 মিনিট একটু 3 মিনিট পরে এটা থেকে লিভ করার দরকার নেই, আমি আবার একটা ক্লাস নেব যেখানে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের 17টা গোল সম্বন্ধে ব্যাখ্যা করব এবং কিভাবে এই 17টা গোল আমরা সহজে মনে রাখতে পারবো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট গিভ মি 2 মিনিটস ব্রেক। ওকে, সো আমরা এখানে এটা আপাতত এই ক্লাসটা এখানে পজ করছি। ওকে, ওকে স্যার, ঠিক আছে।